আজকে আমরা আলোচনা করব অ্যাকশন পটেনশিয়াল, ডিফিউশন পটেনশিয়াল, রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল, ইকুইলিব্রিয়াম পটেনশিয়াল এগুলো নিয়ে। তো সেজন্য আমাদের প্রথমেই বুঝতে হবে যে ডিফিউশন পটেনশিয়ালটা কি। তো আমরা ধরলাম যে এটা একটা আমাদের ঘর, এই ঘরের মধ্যে ধরলাম একটা পার্টিশন আছে। এই পার্টিশনে ধরলাম যে এরকম কিছু ছিদ্র আছে, মানে একটা ওয়াল আছে, এই ওয়ালে এরকম কিছু ছিদ্র আছে। এই ছিদ্রগুলো ধরলাম সিলেক্টিভলি পারমিয়েবল। সিলেক্টিভলি পারমিয়েবল বলতে ধরা যাক ঘরের এই পাশে কিছু লাল বল আছে এবং কিছু নীল বল আছে এই পাশে, সরি, তো লাল বল আছে এবং নীল বল আছে। তো এই যে আমাদের মেমব্রেন যে পারমিয়েবল, এটা দিয়ে শুধুমাত্র লাল বলগুলো এই পাশে যাইতে পারে, লাল বলগুলো শুধু এই পাশে যাইতে পারে, সিলেক্টিভিটি, সিলেক্টিভ মেমব্রেন। এখন এই যে এই পাশে লাল বল, এই পাশেও আছে লাল বল কিন্তু কম, নীল বল আছে এই পাশেও আছে কিন্তু কম। তাহলে ঘনত্ব কোন পাশে বেশি? এটা ধরলাম এ সাইড, এটা ধরলাম বি সাইড। তাহলে এ সাইডে লাল বল নীল বল সবেরই ঘনত্ব বেশি। তো এখন এই যে আমাদের মেমব্রেনে যে পোর গুলো বা ফুটাগুলো, এগুলো আসলে শুধু লাল বলকে এই পাশে নিয়ে যেতে পারে। তাহলে যদি কনসেন্ট্রেশন এই পাশে বেশি হয়, এ সাইডে বেশি হয়, তাহলে এ সাইড থেকে বি সাইডে যাবে, কারণ এই যে এই পোরগুলো ওপেন বা চ্যানেলগুলো ওপেন। তাহলে কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট, মানে কনসেন্ট্রেশন কম বেশি হওয়ার কারণে যে পাশে বেশি সেই পাশ থেকে কম পাশে যাবে, এটার নাম হচ্ছে ডিফিউশন। তাহলে এই লাল বলগুলো ইজিলি এই পাশে ডিফিউজ করবে, কিন্তু যেহেতু নীল বলের জন্য পারমিয়েবল নয়, নীল বল যাবে না। ঠিক আছে, এখন এই যে লাল বলগুলো এই পাশে গেল, এখন ধরলাম এই বলগুলো পজিটিভলি চার্জ, বলগুলো পজিটিভলি চার্জ, এটা ধরে নিলাম। তাহলে একটা সময় আমরা চিন্তা করি যেহেতু এই পাশে বেশি লাল বল, সুতরাং এই পাশে লাল বল আসতে থাকবে। এখন এই পাশে লাল বল আসতে থাকবে, কতক্ষণ আসবে? একটা পর্যায়ে দেখা যাবে লাল বল এই পাশে এমন হয়ে গেছে যে লাল বল তো পজিটিভলি চার্জ, তাহলে পজিটিভ চার্জ। এখন এই পাশের পজিটিভ চার্জ এই পাশে আসতে যাচ্ছে, মানে এই পাশের পজিটিভ চার্জ বি সাইডে যেতে যাচ্ছে। তাহলে এই পাশের পজিটিভ গুলো তখন এটাকে রিপিল করবে, বাধা দিবে, কারণ এই পাশে যথেষ্ট পজিটিভ চার্জ হয়ে গেছে। একটা সময় এরকম হবে। এবং এই পাশ থেকে যেহেতু পজিটিভ চার্জ এই পাশে চলে যাচ্ছে, তো এই পাশে নেগেটিভ চার্জ গুলো থেকে যাচ্ছে। ধরা যাক বি, এই যে নীল বলগুলো নেগেটিভ, নেগেটিভ গুলো থেকে যাচ্ছে, তাহলে নেগেটিভ রিলেটিভলি বেড়ে যাচ্ছে। তাহলে যখন একটা পর্যায়ে গিয়ে অনেক বেশি পজিটিভ চার্জ এই পাশে চলে আসবে, তখন এই পাশের নেগেটিভ গুলো এটাকে যাইতে বাধা দিবে, নেগেটিভ গুলো অ্যাট্রাক্ট করবে যে না থাক, পজিটিভ চার্জ থাকুক, কারণ নেগেটিভিটি বেড়ে গেছে। আবার এই পাশের পজিটিভ চার্জ গুলো বাধা দিবে যে এই পাশে আমরা যথেষ্ট পজিটিভ আছি। তো এই একটা পর্যায়ে গিয়ে তখন দেখা যাবে যে এই এদিকে নেট ব্যালেন্স, মানে মুভমেন্ট জিরো হয়ে গেছে, মানে লাল বল এই পাশ থেকে এভাবে যাচ্ছে না। এটা হচ্ছে ইকুইলিব্রিয়ামে পৌঁছে যাওয়া। তো এটা আমাদের সেল মেমব্রেনে হয়। ধরা যাক আমাদের এটাকে যদি আমরা অন্যভাবে একটু বোঝানোর চেষ্টা করি, যে ধরা যাক এই লাল বলগুলো হচ্ছে সোডিয়াম আর নীলগুলো হচ্ছে ক্লোরিন, মানে নেগেটিভ, লাল বলগুলো পজিটিভ চার্জ। তো সোডিয়াম যদি এই পাশে বেশি থাকে, তাহলে এই সাইডে যাইতে থাকবে, কারণ সোডিয়াম পোর আছে, এই পোর দিয়ে সোডিয়াম যাইতে থাকবে। তো সোডিয়াম যাইতে যখন যখন পজিটিভ চার্জ অনেক বেশি হয়ে যাবে, এই পজিটিভ গুলো এই পাশের পজিটিভ আর আসতে দিবে না, মানে সোডিয়ামকে আসতে বাধা দিবে। একইভাবে আবার ক্লোরিন যখন বেশি হবে রিলেটিভলি, তখন সে বলবে, অ্যাট্রাক্ট করবে, থাক তোমার যাওয়ার দরকার নেই। তো একটা ইকুইলিব্রিয়ামে পৌঁছাবে। ঠিক আমাদের সেল মেমব্রেনেও এই ঘটনাটা ঘটে। ধরা যাক এটা একটা সেল মেমব্রেন, এটা হলো আউটসাইড, এটা হচ্ছে ইনসাইড। তো আমরা জানি যে আউটসাইডে আমাদের সোডিয়াম বেশি। সোডিয়াম আমরা মানে ইসিএফ এ কত জানি? আমরা অনেক জানি মোটামুটি, যেটা 142 মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার, আর আইসিএফ এ হচ্ছে মাত্র 10 মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার। আর পটাশিয়াম হচ্ছে আবার ইসিএফ এ কম, মানে এক্সট্রাসেলুলার ফ্লুইডে কম, মাত্র 4 মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার। আর এদিকে হচ্ছে আবার 140 মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার, মানে পটাশিয়ামটা ইনসাইডে বেশি। তাহলে ইনসাইডে পটাশিয়াম বেশি সেলের ভিতরে, আর আউটসাইডে সোডিয়াম বেশি। তাহলে আমরা এখন দেখি যে ডিফিউশন পটেনশিয়ালটা কি। তো এই যে আমাদের নর্মাল রেস্টিং সেল মেমব্রেন, ম্যাক্সিমাম রেস্টিং সেল মেমব্রেনের তার কি বলে যে রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল -90 মিলিভোল্ট বা আশেপাশে। সেটা কেন সেটা আমরা পরে বলতেছি। আগে বলি যে যেহেতু সেলের ভিতরে পটাশিয়াম বেশি এবং এই সেল মেমব্রেনে যদি কিছু চ্যানেল থাকে, যে চ্যানেলগুলো আমাদের পটাশিয়ামের প্রতি সিলেক্টিভলি পারমিবল। তো নর্মাল রেস্টিং সেলে এরকম পটাশিয়ামের প্রতি পারমিবল কিছু
চ্যানেল ওপেন থাকে নর্মালি ওপেন থাকে। তাহলে যদি ওপেন থাকে তাহলে যেহেতু পটাশিয়াম সেলের ভিতরে বেশি, আমরা কি জানি যেহেতু ভিতরে বেশি তাহলে কনসেন্ট্রেশন যেহেতু বেশি তাহলে ডিফিউশন হবে হচ্ছে কম কনসেন্ট্রেশনের দিকে, মানে ভিতরে থেকে বাইরের দিকে পটাশিয়াম বের হবে এই লিকি পটাশিয়াম চ্যানেল দিয়ে, বা এই যে পটাশিয়াম চ্যানেলগুলো যে ওপেন থাকতেছে। তাহলে যদি সোডিয়াম চ্যানেল ওপেন থাকে, যদি সোডিয়াম চ্যানেল ওপেন থাকতো তাহলে কি হতো, ধরলাম এটা সোডিয়াম চ্যানেল, সোডিয়াম চ্যানেল ওপেন থাকলে কি হবে, সোডিয়াম যদি আউটসাইডে বেশি তাহলে সোডিয়াম ভিতরে ঢুকবে, এটা হচ্ছে নিয়ম, এটা হচ্ছে ডিভিশনের নিয়ম। এখন এই যে পটাশিয়াম চ্যানেল ওপেন, পটাশিয়াম বেড়ে যাচ্ছে, তো বের হতে হতে বাইরে একসময় পটাশিয়াম বেড়ে যাবে, অনেক বেশি বাড়বে। তো অনেক বেশি পটাশিয়াম যখন বেড়ে যাবে তখন এই পজিটিভ চার্জ এই পটাশিয়ামকে বাধা দেবে যে থাক আর আসার দরকার নেই। মানে প্রথমে কেমিক্যাল কনসেন্ট্রেশন, মানে পজিটিভ চার্জ এখানে বেশি ছিল পটাশিয়াম, সেই পটাশিয়াম কেমিক্যাল কনসেন্ট্রেশন মানে ঘনত্বের জন্য এখানে যদি বেশি এখানে কম সেই জন্য গেছে কেমিক্যাল গ্রেডিয়েন্ট। এখন ইলেকট্রিক্যাল গ্রেডিয়েন্ট মানে পজিটিভ চার্জ এটাকে আসতে বাধা দিচ্ছে। তো একটা সময় কি হবে কি পটাশিয়াম এত বেশি হয়ে যাবে যে পটাশিয়াম এই পাশে একটা বাধা দিবে যে থাক আর দরকার নাই, আবার এই পাশের নেগেটিভ চার্জ গুলো পটাশিয়ামকে ধরে রাখতে যাবে, এই নিয়ে একটা ইকুইলিব্রিয়ামে পৌঁছাবে, এটা হচ্ছে ইকুইলিব্রিয়াম পটেনশিয়াল। তাহলে ডিফিউশনের কারণে যে পটেনশিয়ালটা জেনারেট হয় সেটার নাম ডিফিউশন পটেনশিয়াল, এবং যখন তারা ইলেকট্রোকেমিক্যাল ইকুইলিব্রিয়ামে পৌঁছায় সেটার নাম হচ্ছে ইকুইলিব্রিয়াম পটেনশিয়াল। তো এখন এরপর আমরা আসবো হচ্ছে রেস্টিং মেমব্রেন পটেনশিয়ালটা কি। আচ্ছা এখন কথা বলি যে এই যে আমার যদি একটা সেল যদি এমন হয় যে একটা সেল মেমব্রেনে পটাশিয়াম চ্যানেলগুলো লিকি পটাশিয়াম চ্যানেলগুলো ওপেন আছে, তাহলে শুধু পটাশিয়াম চ্যানেল ওপেন আছে, সাধারণত পটাশিয়াম চ্যানেলটা ওপেন থাকে আমাদের নার্ভ বা মাসল যেগুলো আমি পড়বো। তো এই পটাশিয়ামটা বের হয়ে মানে যে ডিফিউশন যে পটেনশিয়ালটা জেনারেট করছে সেটা ডিফিউশন পটেনশিয়াল। আর একটা পর্যায়ে গিয়ে যখন পটাশিয়াম যখন বের হয়ে যাবে সেলের ভিতর থেকে তখন সেলের ভিতরে নেগেটিভিটি হবে, এই নেগেটিভিটিটা যখন -85 মিলিভোল্ট হবে তখন গিয়ে এই পটাশিয়ামটা ইকুইলিব্রিয়ামে পৌঁছাবে, মানে এদের মধ্যে মুভমেন্ট পটাশিয়ামের মুভমেন্ট আউটসাইড এবং ইনসাইডের মুভমেন্ট নেট মুভমেন্ট জিরো হবে, সেটা হচ্ছে ইকুইলিব্রিয়াম পটেনশিয়াল। তাহলে পটাশিয়ামের ইকুইলিব্রিয়াম পটেনশিয়াল -85। আবার যদি যেটা বললাম যদি সোডিয়াম চ্যানেল ওপেন থাকে শুধুমাত্র তাহলে সোডিয়াম ভিতরে ঢুকবে, সোডিয়াম বাইরে থেকে ভিতরে ঢুকবে, তাহলে সোডিয়ামটা ভিতরে ঢুকলে ভিতরে পজিটিভিটি বাড়বে, তো ভিতরে পজিটিভিটি বাড়লে সেটা যখন +65 হবে সেটা হলো সোডিয়ামের ইকুইলিব্রিয়াম পটেনশিয়াল। যদি শুধু সোডিয়াম চ্যানেল ওপেন থাকে তাহলে এরকম হবে। তো আমরা যে রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল পড়বো এখন, তো রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল এটা এই জিনিসটা কি যে একটা সেল মেমব্রেন রেস্টে আছে, রেস্টে থাকা অবস্থায় যে দুই পাশের পটেনশিয়ালের যে ডিফারেন্স এটা হচ্ছে রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল। তো রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল বলতে মেইনলি আমরা সেলের ইনসাইডে যে পটেনশিয়ালটা সেটা বলবো। যদি কোনো সেলের রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল -70 মিলিভোল্ট বলি তার মানে তার সেলের ইনসাইডে নেগেটিভ এবং সেটার মাত্রা হচ্ছে 70 মিলিভোল্ট, তাহলে -70 মিলিভোল্ট এটা হচ্ছে আমরা ইনসাইডে বুঝবো। এখন নর্মালি রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল কত, তো আমরা কি বললাম যে নর্মালি আমাদের এই চ্যানেলগুলো পটাশিয়াম যে চ্যানেলগুলো সেই চ্যানেলগুলো ওপেন থাকে। আচ্ছা একটা কথা বলে নিই যে আমাদের অলমোস্ট বডির সব সেলেই রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল আছে, কিন্তু অ্যাকশন পটেনশিয়াল কিন্তু সবার নাই। অ্যাকশন পটেনশিয়াল শুধুমাত্র নার্ভ এবং মাসলে জেনারেট হয়, অন্যগুলোতে হয় না। তাহলে আমরা আবার রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল ফেরত আসি। তো নর্মালি দেখা যায় যে পটাশিয়াম চ্যানেলগুলো ওপেন থাকে, আমি যেটা বললাম, তাহলে পটাশিয়াম চ্যানেল ওপেন থাকলে পটাশিয়াম বাইরে যাবে, পটাশিয়াম বাইরে গেলে ভিতরে নেগেটিভিটি তৈরি হবে বা নেগেটিভ থাকবে। তাহলে এই যে নেগেটিভিটি তৈরি হলো এটা কত, পটাশিয়ামের ইকুইলিব্রিয়াম কোনটাতে কত দিকে থামবে, -85, সেটা আমরা বললাম। এই -85 তার মানে পটাশিয়াম লিকি যেহেতু তাহলে সবাই চায় তার ইকুইলিব্রিয়ামের দিকে ধাবিত হইতে, তো পটাশিয়াম চেষ্টা করবে সেলটাকে -85 এ নিয়ে আসার জন্য। তাহলে আমাদের মোটামুটি রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল -85 এর আশেপাশে থাকবে, কিন্তু সোডিয়ামের রেস্টিং মেমব্রেন মানে ইকুইলিব্রিয়াম পটেনশিয়ালের থেকে অনেক দূরে, যেটা তার মানে নর্মাল রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল আমাদের পটাশিয়ামের যে ইকুইলিব্রিয়াম পটেনশিয়াল সেটার কাছাকাছি থাকবে, কারণ পটাশিয়াম তার ইকুইলিব্রিয়ামে যাওয়ার চেষ্টা করবে যেহেতু পটাশিয়াম চ্যানেলগুলো ওপেন আছে, কিন্তু সোডিয়াম চ্যানেল ওপেন নাই, সুতরাং সোডিয়ামের সাথে এটা মিলবে না। তাহলে এখন রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল আমাদের -90 মিলিভোল্ট কিভাবে হয়, একটা হচ্ছে পটাশিয়াম চ্যানেল তো বললাম, আরেকটা কি হচ্ছে আমরা জানি সব সেলে সোডিয়াম পটাশিয়াম চ্যানেল থাকে, সোডিয়াম পটাশিয়াম চ্যানেল, এই চ্যানেলের কাজ কি, এই চ্যানেলের কাজ হচ্ছে এটিপি ইউজ করে
এই চ্যানেলের কাজ হচ্ছে এটিপি ইউজ করে সোডিয়াম পটাশিয়াম চ্যানেল। সোডিয়াম পটাশিয়াম চ্যানেলের কাজ হচ্ছে এটিপি ইউজ করে সোডিয়ামকে বাইরে নিয়ে যাওয়া আর পটাশিয়ামকে ভিতরে নিয়ে যাওয়া। তার সোডিয়াম কিন্তু বাইরে কনসেন্ট্রেশন বেশি আর পটাশিয়াম ভিতরে কনসেন্ট্রেশন বেশি, তাহলে যেহেতু কম কনসেন্ট্রেশন থেকে বেশি কনসেন্ট্রেশন থেকে নিয়ে আসতেছে, এটা তো নর্মাল নিয়মের বাইরে, ডিফিউশন হবে না, এই জন্য এখানে এটিপি খরচ করতে হয়। আবার পটাশিয়ামকেও যেহেতু কমের থেকে বেশির দিকে নিয়ে যাইতে হইতেছে, বেশি ঘনত্বের দিকে, তাহলে এখানে এনার্জি লাগবে, এই জন্য এটিপি লাগে, এখানে এটিপি ইউজ করতে হয়, তাহলে এটিপিএস পাম্প এটা। তাহলে এই ক্ষেত্রে কি হয়, সোডিয়াম পটাশিয়াম এটিপিএস পাম্প দিয়ে তিনটা মানে সোডিয়াম আয়ন বেরোয় আসে আর দুইটা পটাশিয়াম আয়ন ঢোকে। তাহলে আমি যদি নেট চিন্তা করি পজিটিভ আয়নের ক্ষেত্রে, তিনটা পজিটিভ বের হয়, দুইটা পজিটিভ ঢোকে, তাহলে প্রতিবারে একটা করে পজিটিভ আয়ন লস করতেছে সেলের ভিতরে, তার মানে একটু হলেও নেগেটিভিটি তৈরি হচ্ছে, যদি পজিটিভ আয়ন কম আসতেছে, তার মানে এই নেগেটিভটা -4 থেকে -5 মিলিভোল্ট নেগেটিভিটি দেয় এই সোডিয়াম পটাশিয়াম পাম্প। তাহলে এই যে পটাশিয়াম দেয় হচ্ছে -85 আর এরা দেয় হচ্ছে -5, এই মিলে হচ্ছে -90 মিলিভোল্ট। এই মিলে হচ্ছে -90 মিলিভোল্ট হচ্ছে রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল। এটা এই গোল্ডম্যান ইকুয়েশন ইউজ করে মেজারমেন্টটা করা হয় অ্যাকচুয়ালি। এখন সোডিয়াম পটাশিয়াম পাম্প এর কাজ কি তাহলে শুধু এটাই না? সোডিয়াম পটাশিয়ামের পাম্প এটা তো মানে এই যে -5 দিল মানে রেস্টিং মেমব্রেন পটেনশিয়ালে, তো এটা ছাড়া তার মেইন কাজ যেটা সেটা হচ্ছে দেখেন যে সোডিয়াম বেরোচ্ছে পটাশিয়াম ঢুকতেছে, এই যে পটাশিয়াম, এদিকে আবার পটাশিয়াম কি লিকি চ্যানেলের কারণে পটাশিয়াম আউট হয়ে যাচ্ছে, তাহলে এই পটাশিয়াম সাপ্লাইটা দেখে এই সোডিয়াম পটাশিয়াম পাম্প। তার মানে সোডিয়াম পটাশিয়াম পাম্পটা আসলে আমাদের রেস্টিং মেমব্রেন পটেনশিয়ালের জন্য যে পটাশিয়ামটা বেড়ে যায় সেই পটাশিয়ামের কন্টিনিউয়াস সাপ্লাই দেয়, মানে আসলে রেস্টিং মেমব্রেন পটেনশিয়ালটাকে মেইনটেইন করে সোডিয়াম পটাশিয়াম পাম্প। তাহলে এটা হচ্ছে রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল। এখন আসি আমাদের অ্যাকশন পটেনশিয়াল জিনিসটা কি। অ্যাকশন পটেনশিয়াল আমরা বললাম কি সবার হয় না। আচ্ছা, তো অ্যাকশন পটেনশিয়ালের জন্য আমরা একটা ফিগার রাখি, সেটা হচ্ছে ধরলাম এটা আমরা ধরলাম নার্ভের অ্যাকশন পটেনশিয়াল দেখবো, নার্ভ মানে হচ্ছে একটা নিউরনের। তাহলে এই আমরা একটা গ্রাফ আঁকলাম, এখানে ধরলাম -70 মিলিভোল্ট, আস্তে আস্তে এটা বাড়ছে ধরা যাক, এটা হচ্ছে -60 মিলিভোল্ট, এটা হচ্ছে -55, এটা -50, এরকম -40, -30, -20, -10, এটা হচ্ছে 0 মিলিভোল্ট, এটা হচ্ছে +10, এটা হচ্ছে +20 মিলিভোল্ট, এরকম। তাহলে অ্যাকশন পটেনশিয়াল প্রথমে এঁকে নেই, তারপর আমরা ব্যাখ্যা দিব যেটা কিভাবে কাজ করতেছে। হ্যাঁ, তাহলে এটা তো এইটা হচ্ছে আমাদের রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল। কোনটা? এই যে -70 মিলিভোল্ট, আমরা কি নিউরনে বা নার্ভে দেখব, এটা রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল -70 মিলিভোল্ট। এখন যদি এমন হয় যে একটা স্টিমুলাস দেওয়া যায়, ধরা যাক আমার হাতে, এই যে হাতে আমার হাতে হচ্ছে একটা টাচ করলাম বা একটু চুলকানি মানে চুলকাইলাম, তাহলে এই মেকানিক্যালি সেন্সিটিভ যে চ্যানেলগুলো সেগুলো অ্যাক্টিভ হবে বা ওপেন হবে। তো নর্মালি এখানে কি হয়েছে আমাদের, যে এটা সে রেস্ট অবস্থায় ছিল, কোনো স্টিমুলাস নেই, হঠাৎ করে স্টিমুলাস দিলাম, খোঁচা দিলাম, তার কিছু মেকানিক্যালি সেন্সিটিভ কিছু চ্যানেল ধরলাম, সেই চ্যানেলটা হচ্ছে সোডিয়াম চ্যানেল। সোডিয়াম চ্যানেল ওপেন হলো, তো যখন সোডিয়াম চ্যানেল ওপেন হবে, যদি আমরা এটা সেল ধরি একটা, তাহলে সোডিয়াম চ্যানেল ওপেন হলে কি হবে, এখানে নর্মালি কত ছিল, -70 মিলিভোল্ট। এখন আমি মেকানিক্যালি সেন্সিটিভ টাচ করলাম বা চুলকাইলাম, তখন আমার কিছু সোডিয়াম চ্যানেল ওপেন হলো, সেই সোডিয়াম চ্যানেল দিয়ে সোডিয়াম ঢুকবে। সোডিয়াম তো পজিটিভ চার্জ, তাহলে পজিটিভ ঢুকলে এই পজিটিভিটি যদি ঢোকে তাহলে আস্তে আস্তে একটু পজিটিভের দিকে আগাবে, মানে হচ্ছে নেগেটিভিটি কমবে, -70 থেকে একসময় -60 হবে, -50 হবে, -40 হবে, পজিটিভের দিকে যাবে, এই তো কথা। তো আমার -70 কিছু সোডিয়াম চ্যানেল ওপেন হয়েছে, সোডিয়াম চ্যানেল ওপেন হইলে এই -70 থেকে যদি আমরা এই যে 55 এখানে আঁকলাম, এই যে 55 পর্যন্ত ধরা যাক উঠলো, মানে সোডিয়াম পজিটিভ আয়ন আসার ফলে এটা -70 থেকে কমে -55 হয়ে গেল। এই 55 এটা হচ্ছে থ্রেশহোল্ড পটেনশিয়াল। থ্রেশহোল্ড পটেনশিয়াল, থ্রেশহোল্ড পটেনশিয়াল কি, মানে এমন একটা পটেনশিয়াল যেখান পর্যন্ত যদি আমি নিয়ে যেতে পারি সেলের মেমব্রেন পটেনশিয়ালকে, তাহলে অবশ্যই অবশ্যই অ্যাকশন পটেনশিয়াল জেনারেট হবে। এটা হচ্ছে থ্রেশহোল্ড পটেনশিয়াল। এন্ড এর চেয়ে যদি কম স্টিমুলাস হয়, ধরা যাক কেউ হচ্ছে স্টিমুলাস দিল, আমার এটা -70 থেকে -60 উঠলো, 60 উঠে আবার নেমে গেল, তাহলে এটা অ্যাকশন পটেনশিয়াল জেনারেট করবে না। বা কেউ একটু স্টিমুলাস দিল, আমার -58 উঠলো, উঠে নেমে গেল, তাহলে এটা অ্যাকশন পটেনশিয়াল জেনারেট করবে না। কিন্তু যেই মুহূর্তে আমার যে স্টিমুলাসটা আমার এটা -55 হিট করলো, সেই মুহূর্তে এটা পুরোটা এই পাথওয়েটা কভার করবে। তার মানে অ্যাকশন পটেনশিয়ালটা হচ্ছে অল অর নান, হয় হবে না হয় হবে না, এর মাঝামাঝি কিছু নাই যে একটু হইলো না, ওই রকম না। তার মানে অ্যাকশন পটেনশিয়ালটা সব অ্যাকশন পটেনশিয়ালি সেম সাইজ সেম
চেহারা নিয়ে আসবে এবং অল অথবা নান। যদি এখানে আসে তাহলে এই পুরোটা পাথে এসে কমপ্লিট করবে, আর যদি না আসে তাহলে একদমই হবে না। এটা হচ্ছে অল অর নান। তাহলে এখন আমরা ধরলাম যে এই যে একটা স্টিমুলাস দিলাম, এখান থেকে সে -55 উঠলো। এখন এই 55 উঠার পর এই সোডিয়াম চ্যানেল না, অন্য কিছু সোডিয়াম চ্যানেল, ভোল্টেজ গেটেড সোডিয়াম চ্যানেল, এটা সেল মেমব্রেন, ভোল্টেজ গেটেড কিছু সোডিয়াম চ্যানেল, এগুলো ওপেন হবে। ভোল্টেজ গেটেড সোডিয়াম চ্যানেল আমরা ডিটেলস পরে বলবো। তো ভোল্টেজ গ্রেড সোডিয়াম চ্যানেল যদি ওপেন হয় তখন র্যাপিড হ্রাস হবে, প্রচুর ভোল্টেজ গ্রেড চ্যানেল একসাথে হঠাৎ করে ওপেন হয়ে যাবে, প্রচুর সোডিয়াম ঢুকবে, প্রচুর সোডিয়াম ঢুকবে। তাহলে প্রচুর সোডিয়াম যদি ঢোকে তাহলে হঠাৎ করে শার্প রাইজ হবে এই অ্যাকশন পটেনশিয়ালটা, মানে -50 তে -50 -40 মাইনাস এই। তো সোডিয়াম যখন ঢুকবে তখন আমরা কি জানি, সবাই ইকুইলিব্রিয়ামে যাওয়ার চেষ্টা করে। সোডিয়াম তার ইকুইলিব্রিয়াম পটেনশিয়ালে দিয়ে যাওয়ার চেষ্টা করবে, সেটা কত? +65। তো সোডিয়াম 65 এর দিকে যাওয়ার চেষ্টা করবে, প্লাস হওয়ার চেষ্টা করবে। তো তাহলে সোডিয়াম এইভাবে আগায় নিয়ে যাবে, ঠিক আছে। তো এই জিনিসটা হচ্ছে স্পাইক পটেনশিয়াল বা আপ স্ট্রোক। তাহলে সরি, ডিপোলারাইজেশন, এই যে সেল মেমব্রেন থাকে নেগেটিভ, এখানে পজিটিভ দিতেছি, তাহলে নেগেটিভ পোলারাইজেশন ছিল, সেটাতে পজিটিভ চার্জ ঢুকিয়ে দিতেছি, এটার নাম হচ্ছে ডিপোলারাইজেশন। তাহলে এই জিনিসটার নাম ডিপোলারাইজেশন বা আপ স্ট্রোক বা স্পাইক পটেনশিয়াল যাই বলি আমরা। তো হঠাৎ করে স্পাইক হবে আর কি, আপ স্ট্রোক। তাইলে এই যে জিরোর উপরে যেটা ওঠে সেটাকে বলা হয় ওভারশুট, মানে জিরোর উপরে চলে গেছে, এটাকে বলি আমরা ওভারশুট করে ফেলছে। এখন তাহলে ডিপোলারাইজেশন হলো, সোডিয়াম চেষ্টা করতেছে +65 মানে আরো উপরের দিকে যাওয়ার, কিন্তু এখানে একটা ঘটনা আছে, সেটা হচ্ছে এই সোডিয়াম ভোল্টেজ গ্রেড সোডিয়াম চ্যানেল। ভোল্টেজ গ্রেড কেন বলতেছি, কারণ এই যে ভোল্টেজ চেঞ্জ হইলো, যে -70 থেকে -50, এই ভোল্টেজ চেঞ্জের কারণে তার গেট খুলে যায়, এই জন্য নাম ভোল্টেজ গেটেড সোডিয়াম চ্যানেল। এই ভোল্টেজ গেটেড সোডিয়াম চ্যানেল বেশিক্ষণ ওপেন থাকে না, এরা ক্লোজ হয়ে যায়, বন্ধ হয়ে যায়। তো যখন বন্ধ হয়ে যাবে তখন তার সোডিয়াম ঢুকবে না, সোডিয়াম ঢোকা বন্ধ হয়ে গেলে আর পজিটিভিটি হবে না, ডিপোলারাইজেশন হবে না। এবং একই সাথে হয় কি, পটাশিয়াম চ্যানেল কিছু ওপেন হয়, কিছু পটাশিয়াম চ্যানেল। তো পটাশিয়াম চ্যানেল ওপেন হলে কি হবে, পটাশিয়াম কোথায় বেশি থাকে? সেলের ভিতরে। তাহলে সেলের ভিতর থেকে পটাশিয়াম বের হয়ে যাবে, এই তো নিয়ম। তাহলে সেলের ভিতর থেকে বেড়ে গেলে তাহলে সেলের ভিতরে আবার নেগেটিভ বের হবে, তাহলে আবার নেগেটিভের দিকে নামবে, এই যে 0 -10 -20 এই নেগেটিভ দিকে নামবে। এখন এটা যদি অনেকক্ষণ ওপেন থাকে তাহলে এটা রেস্টিং মেমব্রেনের যে নেমে তারও নিচে নেমে যাবে। তাহলে এই যে নামলো, এটার নাম হচ্ছে রিপোলারাইজেশন। কারণ এরপর রিপোলারাইজেশন নেমে রেস্টিং এ নামলো, এরপর চ্যানেল ওপেন, তাহলে আরো নিচে নামবে, এটার নাম হচ্ছে হাইপার, মানে বেশি হয়ে গেছে, হাইপার পোলারাইজেশন। এখন এরপর যদি এই চ্যানেলটা বন্ধ হয়ে যায়, ভোল্টেজ গেটেড মানে ডিপোলারাইজেশন গেটেড পটাশিয়াম চ্যানেল, ডিপোলারাইজেশনের ফলে যে চ্যানেলগুলো ওপেন হয়েছে পটাশিয়াম চ্যানেল, সেটা ডিপোলারাইজেশন গেটেড পটাশিয়াম চ্যানেল যদি বন্ধ হয়ে যায়, তাহলে নর্মাল যে লিকি চ্যানেল ছিল পটাশিয়ামের, আমরা প্রথম থেকে বললাম যে শুধুমাত্র পটাশিয়াম চ্যানেল ওপেন থাকে, সেগুলো ওপেন হবে এবং আলটিমেটলি রেস্টিং স্টেজে ফিরে আসবে। তাহলে এই হলো মোটামুটি কথা। তাহলে আমাদের একটা স্টিমুলাস লাগবে যেটা আমাকে থ্রেশহোল্ড পটেনশিয়ালে নিয়ে যাবে, সেখান থেকে ডিপোলারাইজেশন হবে, ভোল্টেজ গেটেড সোডিয়াম চ্যানেল ওপেন হওয়ার কারণে সেই চ্যানেল বন্ধ হয়ে যাবে, বন্ধ হয়ে গেলে পটাশিয়াম চ্যানেল ওপেন হবে, পটাশিয়াম চ্যানেল ওপেন হলে পটাশিয়ামগুলো বের হয়ে যাবে, তাহলে নেগেটিভিটি ক্রিয়েট হবে, আবার এদিকে আসবে, এটা ডিপোলারাইজেশন। এরপর আরো নিচে নামলে হাইপারপোলারাইজেশন, এরপর আবার রেস্টিং এ আসবে, এরপর আবার স্টিমুলাস করলে আবার সে অ্যাকশন পটেনশিয়াল জেনারেট করবে। এখন এখানে আমরা একটু ভোল্টেজ গেটেড সোডিয়াম চ্যানেলটা নিয়ে কথা বলবো, তারপরে আমরা রিফ্র্যাক্টিভ পিরিয়ড নিয়ে কথা বলবো। এখন ভোল্টেজ গ্রেড সোডিয়াম চ্যানেলটা কি জিনিস, ধরা যাক এটা হচ্ছে আমার সেল মেমব্রেন, এখানে হচ্ছে আমার সোডিয়াম চ্যানেল আছে, এটা হচ্ছে আমরা ছবি কালার দিয়ে আঁকি, এটা বললাম অ্যাক্টিভ গেট সোডিয়ামের, আর এটা হচ্ছে আমার ইনঅ্যাক্টিভ গেট, এটা হচ্ছে অ্যাক্টিভ গেট আর এটা হচ্ছে ইনঅ্যাক্টিভ গেট। তো আমাদের রেস্টিং মেমব্রেনে হয় কি, রেস্টিং মেমব্রেন যে পটেনশিয়াল আমরা বলি, রেস্টিং এর অবস্থায় এই যে অ্যাক্টিভ গেট দিয়ে এই গেটটা বন্ধ থাকে, অ্যাক্টিভেশন গেট, সরি এটা হচ্ছে অ্যাক্টিভেশন গেট, এটা হচ্ছে ইনঅ্যাক্টিভেশন গেট। মানে এই যে ভোল্টেজ গেটের সোডিয়াম চ্যানেল ও দুইটা গেট থাকে, একটা হচ্ছে অ্যাক্টিভেশন গেট আর একটা হচ্ছে ইনঅ্যাক্টিভেশন গেট। তো নর্মালি এই যে অ্যাক্টিভেশন গেটটা এইটা হচ্ছে বন্ধ থাকে রেস্টিং অবস্থায়, কিন্তু ইনঅ্যাক্টিভেশন গেটটা খোলা থাকে, এটা হচ্ছে ইনঅ্যাক্টিভেশন গেট, এটা খোলা থাকে। তো খোলা থাকুক আর যাই থাকুক, যেহেতু একটা গেট বন্ধ, এদিক দিয়ে সোডিয়াম ভিতরে ঢুকতে পারে না, এটা হলো আউটসাইড, এটা হলো ইনসাইড, ভিতরে ঢুকতে পারে না। তাহলে এইটা হচ্ছে আমরা বলি যে রেস্টিং অবস্থায়, রেস্টিং অবস্থায়। এখন ইতে কি হয়, যখন আমাদের এই যে থ্রেশহোল্ড পটেনশিয়াল জেনারেট হয়, তারপর ভোল্টেজ গেটেড সোডিয়াম চ্যানেল ওপেন হয়, তখন কি হয়, তখন যেটা হয় আমরা বলি এই যে ভোল্টেজ গেটেড ধর -55 -70 থেকে -55 উঠছে, এই ভোল্টেজ চেঞ্জের কারণে যে গেটটা ওপেন হলো সোডিয়াম চ্যানেল ওপেন হয়, সেটা ভোল্টেজ গেটেড সোডিয়াম চ্যানেল। এবং এইটার ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে
এই যে অ্যাক্টিভ গেট, অ্যাক্টিভেশন গেট, এটা খুলে যাবে আর এটা বন্ধ হবে। -50 আসলাম মনে করেন, হিট করলো, তাহলে কি বললাম আমি যে অ্যাক্টিভেশন গেটটা খুলে গেল, লাগানো ছিল এরকম লাগানো ছিল, সেটা না, এটা খুলে গেল, এরকম খুলে গেল। আর ইনঅ্যাক্টিভেশন গেট কি বললাম, বন্ধ হয়ে যাবে। কিন্তু ঘটনা হচ্ছে এখানে ইন্টারেস্টিং ব্যাপার যেটা, এই গেটটা বন্ধ হবে, হ্যাঁ, এখানে ইন্টারেস্টিং ব্যাপার যেটা, এই অ্যাক্টিভেশন গেটটা শার্পলি খুলে যায়, মানে দ্রুত খুলে যায়, আর এইটা স্লোলি বন্ধ হয়। তাহলে এইখান থেকে ঘটনাটা আমরা কল্পনা করি যে একটা স্টিমুলাস আসলো, আসার পরে এই জিনিসটা শার্পলি খুলে গেল এবং এটা আস্তে 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 বন্ধ হলো। তাইলে শার্পলি খুলে গেল এবং আস্তে আস্তে বন্ধ হলে মাঝখানে একটা পিরিয়ড থাকবে, মানে খুব সামান্য একটা পিরিয়ড, যে সময়ে আসলে দুইটাই খোলা থাকলো। এই এই সামান্য সময়, মানে মিলি সেকেন্ডস টাইমে এখানে সোডিয়াম ঢুকবে, সেই সময়টা আসলে ডিপোলারাইজেশন হবে। এবং একটু পরে গিয়ে বললাম যেটা ঘটবে কি, তাহলে একটু পরে গিয়ে আমাদের আসলে ঘটনাটা, মানে যে চেহারাটা নিবে সেটা হলো এরকম। সেটা হচ্ছে এই যে বললাম ওটা খুলে গেছে, আর এই যে আমার ইনঅ্যাক্টিভেশন গেটটা বন্ধ হয়ে গেছে, এই ঘটনাটা ঘটছে। তাহলে এটা দ্রুত ঘটবে। তাহলে এই যে ফাঁকা সময়, এই সময় সে ঢুকলো সোডিয়াম, গিয়ে বন্ধ হইলো, এটা হচ্ছে ইনঅ্যাক্টিভ স্টেজ। এটা হচ্ছে অ্যাক্টিভ, এটা হচ্ছে রেস্টিং। এই ঘটনাগুলো ঘটে। এবং এই যে এই ঘটনাটা কোথায় ঘটে, এই যে ডিপোলারাইজেশনের এখানে আমরা যে ছবি আঁকলাম না, এই যে ডিপোলারাইজেশন যখন চূড়ায় উঠছে, তখন হচ্ছে আমাদের এই যে এই এই গেটটা বন্ধ হয়ে গেছে। তো এই গেট বন্ধ হয়ে গেলে তখন আর সোডিয়াম ঢুকবে না, এরপর পটাশিয়াম চ্যানেল ওপেন হবে, পটাশিয়াম ঢোকা শুরু করবে। তাহলে এই আমরা বুঝলাম। তো এখন এখানে ইন্টারেস্টিং আরেকটা পয়েন্ট বলি, এই যে গেটটা যখন বন্ধ, এই অবস্থায় তাকে যতই আমরা স্টিমুলাস দিই না কেন, সে আর নতুন স্টিমুলাস নিবে না, নতুন অ্যাকশন পটেনশিয়াল জেনারেট করবে না। মানে তাকে আপনি যত স্টিমুলাস দেন সে চুপচাপ থাকবে। এটা হচ্ছে রিফ্র্যাক্টরি পিরিয়ড বলা হয় এটাকে, এটা হচ্ছে অ্যাবসলিউট রিফ্র্যাক্টরি পিরিয়ড। কারণ ইনঅ্যাক্টিভেশন গেটটা যদি ক্লোজ থাকে তাহলে আর নতুন করে স্টিমুলাস নেয় না। এটা যখন এই যে এটার মতো হবে, ইনঅ্যাক্টিভেশন গেটটা আবার খুলে যাবে, অ্যাক্টিভেশন গেটটা ক্লোজ হবে, তখন সে নতুন স্টিমুলাস নেবে। তাইলে এই যে আমরা এইখান থেকে শুরু করে এই যে এই পর্যন্ত হইলো, এই সময়টা হচ্ছে আসলে অ্যাবসলিউট রিফ্র্যাক্টরি পিরিয়ড। কারণ এই সময়টা এই যে ইনঅ্যাক্টিভেশন গেটটা বন্ধ থাকে, সে আর নতুন স্টিমুলাস নেয় না। সেখান থেকে মানে ডিপোলারাইজেশন হওয়ার সময়টা হচ্ছে অ্যাবসলিউট রিফ্র্যাক্টরি পিরিয়ড। এই সময় সে কোনো নতুন স্টিমুলাস নিবেই না, যত বড় স্টিমুলাসই দেই। কিন্তু এই সময়টা হাইপার পোলারাইজেশনের যে সময়, এই সময় যেহেতু সেল মেমব্রেন বেশি নেগেটিভ হয়েছে, তার মানে আগে -70 থেকে -55 নেওয়া লাগতো স্টিমুলাস দিয়ে, এখন তাকে আরো অনেক বেশি থেকে -75 নেওয়া লাগবে, মানে -55 নেওয়া লাগবে যদি আমি তাকে স্টিমুলেশন মানে অ্যাকশন পটেনশিয়াল জেনারেট করতে চাই। তার মানে আগের চেয়ে বেশি শক্তি ব্যয় দেওয়া লাগবে। তাহলে এই সময়টায় অ্যাকশন পটেনশিয়াল জেনারেট হবে, কিন্তু আগের চেয়ে বেশি এনার্জি বা বেশি স্টিমুলাস দেওয়া লাগবে। তাহলে এটা হচ্ছে রিফ্র্যাক্টরি তৈরি হবে, কিন্তু একটু বেশি পরিশ্রম দেওয়া লাগবে। এটা রিফ্র্যাক্টরি মানে রিলেটিভ রিফ্র্যাক্টরি পিরিয়ড, আর ওটা হচ্ছে অ্যাবসলিউট রিফ্র্যাক্টরি পিরিয়ড। এখন এই তো আমাদের মোটামুটি অ্যাকশন পটেনশিয়াল, এবং অ্যাকশন পটেনশিয়াল এখন শেষ হয় নাই। আমরা শেষ করব যেটা কিভাবে হইলো। এই যে এটা মেমব্রেন, ধরা যাক আমরা এটা নার্ভ সেলে আঁকি, ধরে আমি এটা হচ্ছে আমার ডেনড্রন, এটা হচ্ছে আপনার এই যে একজনের মাথা আর কি। তাহলে আমরা দেখতে অসুবিধা হলে আমি ভাঁজ করে নিই। তো এটা হচ্ছে আমার সেই, এখানে ধরলাম আমি একটা স্টিমুলাস দিলাম আর কি। স্টিমুলাস দিলে আমাদের কি হবে, ওই যে সোডিয়াম চ্যানেল ওপেন হবে। সোডিয়াম চ্যানেল ওপেন হলে, আচ্ছা প্রথম কথা হচ্ছে এখানে নেগেটিভ থাকে তো ভিতরে, সেলের ভিতরে নেগেটিভ, বাইরে হচ্ছে পজিটিভ। এখন আমি এখানে স্টিমুলাস দিলাম, স্টিমুলাস দিয়ে এখানে সোডিয়াম চ্যানেলটাকে এখানে হবে পজিটিভ, মানে এগুলো হচ্ছে পজিটিভ হয়ে যাবে এই জায়গাগুলো। তো পজিটিভ যদি হয়ে যায়, তারপর এক সময় থ্রেশহোল্ড পটেনশিয়ালে যাবে, সেটা অ্যাকশন মানে জেনারেট ডিপোলারাইজেশন হবে, মানে প্রচুর পরিমাণে সোডিয়াম ঢুকবে, প্রচুর পরিমাণে সোডিয়াম ঢুকবে, মানে এটা হচ্ছে ডিপোলারাইজেশন হয়ে গেল। তো এখানে যেহেতু প্রচুর সোডিয়াম তৈরি হলো, তাইলে এই সোডিয়ামটা এখানে যাবে না, একটু মানে সেলের ভিতরে ট্রাভেল করবে, করে এই জায়গাতে আবার যে চ্যানেলগুলো আছে মানে মেমব্রেনটা, এটাকে আবার একটু পজিটিভ করবে, পজিটিভ করে এটা থ্রেশহোল্ড পটেনশিয়ালে যাবে। থ্রেশহোল্ড পটেনশিয়াল যাওয়ার সাথে সাথে এখানে আবার ওই যে ডিপ ভোল্টেজ গেটেড সোডিয়াম চ্যানেল ওপেন হবে, তাহলে এখানে আবার প্রচুর সোডিয়াম আসবে, সেই সোডিয়াম আবার এখানে যাবে, এখানে গিয়ে আবার থ্রেশহোল্ড পটেনশিয়াল করে এখানে অ্যাকশন পটেনশিয়াল মানে ডিপোলারাইজেশন করে এখানে আবার প্রচুর সোডিয়াম আসবে। তার মানে আমি বলতে চাচ্ছি এই পজিটিভ যে ডিপোলারাইজেশন ওয়েভটা এভাবে এদিক থেকে এদিকে যাবে, ডিপোলারাইজেশন ওয়েভ এদিক থেকে এদিকে যাবে। একই সাথে এখানে যখন ডিপোলারাইজেশন হয়ে এখানে যাচ্ছে, তখন এখানে ডিপোলারাইজেশন হবে, এখানে ডিপোলারাইজেশন হবে। আবার
এখানে রিপোলারাইজেশন হবে, ডিপোলারাইজেশন এখানে আবার রিপোলারাইজেশন হবে, এইভাবে। তার মানে ডিপোলারাইজেশন যাবে ফলোড বাই রিপোলারাইজেশন। এই যে এখানে শুরু হলো সেটা এইভাবে এখানে যাচ্ছে, তারপর এখানে যাচ্ছে, এখানে যাচ্ছে, এই জন্য এটার নাম অ্যাকশন পটেনশিয়াল, কারণ এটা প্রোপাগেট করে। রেস্টিং মেমব্রেনের মধ্যে চুপচাপ বসে থাকে না, এটা এক জায়গা থেকে আর এক জায়গায় যায়, প্রোপাগেট করে। এটা হচ্ছে রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল, সরি অ্যাকশন পটেনশিয়াল, এই জন্য যে এটা সামনের দিকে আগায়। তো নার্ভে কি হয়, নার্ভে যেটা হয় সেটা হচ্ছে নোড অফ রেনভিয়ার থাকে। আচ্ছা ঠিক আছে, আমরা এখানে আলোচনা শেষ করি। থ্যাংক ইউ। আমাদের ভালো লাগলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।